মানে বিজনেস তো সবাই বিভিন্ন পারপাসে করে। তো আমার এই পারপাসটা ছিল হলো আমার একটা শখের জায়গা ছিল যে আমার একটা রেস্টুরেন্ট থাকবে যেখানে মানুষজনকে মানে খাবার সার্ভ করা হবে এবং মানুষজন খাবে, ভাল লাগবে, যেটা দেখে আমারও ভালো লাগবে। এরকম একটা চিন্তা থেকেই আসলে রেস্টুরেন্টটা দেওয়া। এমনও গেছে যে আমি ঢাকা থেকে মার্কেট করে আমি নিজে সেটা চড়াতে পৌঁছে দিয়ে যেতে হয়েছে। আমার বিপদ কেটেছে আমার হলো 2020-এর পরে। আমি প্রপার সাপোর্টটা পেয়েছি হলো দোকানপাট থেকে। যদি ফুড বিজনেসের ক্ষেত্রে ভালো কিছু আপনাকে করতে হয় তাহলে আপনার কাঁচামালটার সাপ্লাই, ওইটা টাইম, ওইটা কোয়ালিটি, এই দুইটা আপনার ভালো দিতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দোকানপাট আয়োজিত মার্কেট ম্যাভরিকের প্রথম এপিসোডে। আপনাদের সাথে আছি আমি আজিজুল হাকিম আশিক এবং আমার সাথে অতিথি হিসেবে আছেন চুয়াডাঙ্গা জেলার অন্যতম সুনামধন্য রেস্তোরাঁ প্রতিষ্ঠান ও অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান সিডি বাইটসের ফাউন্ডার অ্যান্ড সিইও নাকিব মাহফুজ ভাইয়া। তার কাছ থেকে জানার চেষ্টা করব এই প্রতিষ্ঠানটি অর্থাৎ সিডি বাইটস কিভাবে পথ চলা শুরু করেছিল। তার কাছ থেকে জানবো কিভাবে এখনো পর্যন্ত এই যে প্রতিযোগিতার বাজারে এখনো পর্যন্ত এই প্রতিষ্ঠানটি টিকে রয়েছে ভোক্তাদের চাহিদা অক্ষুণ্ণ রেখে। আরও জানার চেষ্টা করব রেস্তোরাঁ প্রতিষ্ঠানের বা রেস্তোরাঁ ব্যবসার খুঁটিনাটি। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া প্রথমেই আপনার কাছে জানতে চাইবো, রেস্টুরেন্ট কিংবা অনলাইন বেস ফুড ডেলিভারি হিসেবে সিডি বাইটসের কিন্তু আলাদা কদর আছে চুয়াডাঙ্গা জেলাতে। বিশেষ করে যারা তরুণ প্রজন্ম আছেন এর কাছে কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে খুব অল্প সময়ে। প্রথমে যেটা জানতে চাইবো যে এই যে সিডি বাইটসের পথ চলা কখন কিভাবে শুরু হয়েছিল? আচ্ছা, আর সময়কাল বলতে গেলে এইটা 2018 সালের ফেব্রুয়ারি মাসে 18 তারিখে আর কি এটা উদ্বোধন হয়। আর মানে শুরুটাও তখন থেকেই, বাট এইটার যে চিন্তা, এইটার যে পরিকল্পনা, সেটা অনেক আগে থেকে চলছে। মানে বিজনেস তো সবাই বিভিন্ন পারপাসে করে। তো আমার এই পারপাসটা ছিল হলো আমার একটা শখের জায়গা ছিল যে আমার একটা রেস্টুরেন্ট থাকবে যেখানে মানুষজনকে মানে খাবার সার্ভ করা হবে এবং মানুষজন খাবে, ভাল লাগবে, যেটা দেখে আমারও ভালো লাগবে। এরকম একটা চিন্তা থেকেই আসলে রেস্টুরেন্টটা দেওয়া। আর এইটা আসলে আসছে আমার ভিতরে যখন আমি ঢাকাতে লেখাপড়া করি, চাকরি বাকরি ওখানে করছি ঢাকাতেই। তো ওই সময়টাতে মানে বিভিন্ন রেস্টুরেন্টে আমি যেতাম, খাওয়া দাওয়া পারপাসে যেতাম, আড্ডার পারপাসে যেতাম। তো গিয়ে আমি ওখানে যাওয়ার পর আমি একটা জিনিস সবসময় আমার ভালো লাগতো যে মানে খাবার দাবারের উপরে যতটা আকর্ষণ আমি দেখতাম যে আমার তার থেকে বেশি আকর্ষণ ছিল যে ওইখানকার ইনভায়রনমেন্ট। মানুষজন আসতেছে রেস্টুরেন্টে বসতেছে, তারপরে বিভিন্ন লাইটস, তারপরে মানুষজন আসলে ওখানে বসে যে মানে তাদের যে হ্যাপিনেসটা সবার সাথে শেয়ার করতে পারছে। তো এই জিনিসটা আমার ভালো লাগতো যে আমার মনে হতো যে আমার যদি একটা এরকম একটা জায়গা থাকতো, এরকম একটা প্লেস থাকতো, এরকম একটা রেস্টুরেন্ট থাকতো যেখানে মানুষজনকে আমি এই খাবারগুলো সার্ভ করতে পারবো, তারা সেখানে বসে খাওয়া দাওয়া করবে। এই জিনিসটা টোটালি আমার কাছে খুব ভালো লাগতো সেই শুরু থেকেই। তো সেখান থেকে আসলে মনের মধ্যে আসা যে একটা রেস্টুরেন্ট থাকবে। তারপর নিজেকে যখন ক্যাপাবল মনে করছি যে হ্যাঁ এখন দেওয়া যেতে পারে, তখনই আসলে রেস্টুরেন্টটা দেওয়া। এবং ওইটা আমি ঢাকাতে থাকা অবস্থাতেই চুয়াডাঙ্গাতে শুরু করা ছিল। 2020 সালের দিকে আমি তারপরে চুয়াডাঙ্গাতে চলে আসি। মানে প্রথম লকডাউনটা, যে করোনার সময় যে প্রথম লকডাউনটা আসে, ওই লকডাউনের পরে আমি চুয়াডাঙ্গাতে আসছি। বিশেষ করে অনলাইন বেস বিজনেস বলেন বা কন্টেন্ট ক্রিয়েশন বলেন, ওই টাইমে কিন্তু একটা ভালো টাইম পার করেছে। কিন্তু আমার রেস্টুরেন্টটা তার আগেই আসছে আর কি। মানে আমি আসছি ওই সময় চুয়াডাঙ্গাতে, করোনার যে টাইমটা, ওই ফার্স্ট যে লকডাউনটা দেয় ওই লকডাউনের পরে, মানে 19-এর সময় যে লকডাউনটা দেয় 2019-এ, আর আমি আসছি হলো 20-এর শুরুর দিকে। মানে প্রথম লকডাউনটা শেষ হলো তারপরে আসছি। কিন্তু রেস্টুরেন্টটা আমি বলতে চাচ্ছি যে রেস্টুরেন্টটা আমি ঢাকাতে থেকে চুয়াডাঙ্গাতে দেওয়া। মানে আমার প্ল্যানটা ছিল এরকমই যে মানে আমি ঢাকাতে থেকেই আমার প্রতিষ্ঠানটা চলবে। তো পরবর্তীতে সেটা হয় নাই, কারণ প্যান্ডেমিক, মানে যে করোনার যে ডিজাস্টার অবস্থা সারা বাংলাদেশে, ওই সময় আসলে আমি রেস্টুরেন্টটা দেওয়ার আগে আমি আরও 2টা প্রফেশনের সাথে যুক্ত ছিলাম। তো এইটা জাস্ট একটা শখের বশে করা ছিল যে আমি রেস্টুরেন্ট দিব, মানুষজন আমার এখানে খাওয়া দাওয়া করবে, জাস্ট এতটুকুই। এই পারপাসে আমার প্রথমে দেওয়া ছিল। বিজনেস একদম মানে টোটালি যে বিজনেস মাইন্ডেড হয়ে রেস্টুরেন্টটা দেওয়া, যেখান থেকে আমার ব্যবসা করতে হবে, বিষয়টা আসলে শুরুতেও এরকম ছিল না, আমার মনে হয় না এখনও এরকম আছে। একটা হ্যাপিনেসের জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দিন শেষে ওই জায়গাটা দেখলে আমার ভালো লাগে।
যে হ্যাঁ, একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে বিভিন্ন রকম মানে সমস্যা থাকতে পারে, হয় সেগুলোকে একটা সাইডে রেখে যদি এমনি আমি যা কী চেয়েছিলাম আর কি হয়েছে এইটা যখন আমি চিন্তা করি, জাস্ট আমার খুব ভালো লাগে দিন শেষে, যে না মানে আমার মনের মতো একটা জায়গা আমি করতে পারছি। অবশ্যই হ্যাপিনেসটা আরও বেড়ে গেছে। আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা আপনার কাছে রাখবো সেটা খুবই ইম্পর্ট্যান্ট, যে পণ্যের গুণগত মান এবং ভোক্তাদের যে চাহিদা থাকে, ভোক্তার চাহিদা অটুট রেখে কিভাবে প্রতিষ্ঠানটি এখনো পর্যন্ত সেই 2020 সাল থেকে 2024 কিভাবে এই যে 4টা বছর কিভাবে অতিবাহিত করছে, এখনো পর্যন্ত সমানভাবে জনপ্রিয়? আচ্ছা, খাবারের গুণগত মান ধরে রাখার জন্য একটা ফুড বিজনেসের ক্ষেত্রে আমার মনে হয় সব থেকে যেটা বেশি জরুরি সেটা হলো মানে প্রপার কোয়ালিটিফুল ইনগ্রিডিয়েন্টস এবং কাঁচামাল, মানে ফুড প্রসেস করার জন্য যা যা লাগে, এইটাই হলো সব থেকে ফুড বিজনেসের মান ধরে রাখার জন্য, কোয়ালিটি মেনটেন করার জন্য এইটা সব থেকে বেশি জরুরি। অন্যান্য সব কিছুই আছে, বাট এইটা আমার কাছে মনে হয় যে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া উচিত প্রত্যেকটা ফুড বিজনেসের ক্ষেত্রেই, কারণ দিন শেষে কোয়ালিটি ভালো লাগবেই। আর আমার পক্ষে সম্ভব হয়েছে বলতে এত সহজে এটা সম্ভব হয় নাই। প্রথমে যখন আমি রেস্টুরেন্টে দিয়েছিলাম, ওই যে বললাম যে আমি ঢাকা থেকে জিনিসটা এখানে দাঁড় করাইছি, ঢাকা থেকে দাঁড় করানোর কারণে আমি যত ইনগ্রিডিয়েন্টস বলেন, ইভেন রেস্টুরেন্টের কিছু বেসিক্স কাঁচামাল থাকে যেগুলো সচরাচর মার্কেটে পাওয়া যায় না, তো সেইগুলো সোর্স করার জন্য আমি তো ঢাকাতে থাকতাম ওই সময়, ঢাকা থেকেই আমি পাঠাতাম। তো হ্যাঁ 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 এইটাই বলতে চাচ্ছি যে হ্যাঁ, যে অ্যাভেলেবিলিটি না থাকার কারণেই আমার ওখান থেকে নিতে হচ্ছে। তো যখন আমি ঢাকা থেকে নিচ্ছি আমার সমস্যা হচ্ছে না, মানে আমি নিচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে হলো ট্রান্সপোর্টেশনের একটা ব্যাপার আছে, যে রেস্টুরেন্টের প্রত্যেকটা মানে আমার কাছে মনে হয় যে বেশিরভাগ খাবারই পচনশীল, তো প্রত্যেকটা খাবারই দেখতাম যে সমস্যা হচ্ছে। এমনও গেছে যে আমি ঢাকা থেকে মার্কেট করে আমি নিজে সেটা চড়াতে পৌঁছে দিয়ে যেতে হয়েছে আমার, মানে ওইটা যে আমি ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাবো, ট্রান্সপোর্ট এখন আমরা যে 24 সালে এসে যেরকম ট্রান্সপোর্টের বিজনেসটা এত স্প্রেড করেছে, বিভিন্ন রকম কোম্পানিরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে, স্কিম নিয়ে আমাদের সামনে আসছে, সুযোগ সুবিধাগুলো নিয়ে ট্রান্সপোর্টের। ওই সময় আসলে এত সুযোগ সুবিধাও ছিল না, যে অনেক ক্ষেত্রে বেশি সময় লেগে যেত। হ্যাঁ, এটা আছে সব থেকে বড় সমস্যা, তো ওই জায়গাতে সময় এবং ফুড ড্যামেজ হয়ে যাওয়া, খাবার যেগুলো আমি পাঠাবো ওগুলো ড্যামেজ হয়ে যাওয়া। তো এইরকম এটা একটা চ্যালেঞ্জ চুয়াডাঙ্গার মতো ছোট শহরে, আমি ছোট শহরই বলছি কারণ অন্যান্য আশপাশ যতগুলো জেলা আছে সবগুলো থেকে তুলনা করলে চুয়াডাঙ্গাকে আমরা ছোট বলা যায়। তো সেই দিক থেকে চিন্তা করে চুয়াডাঙ্গার মতো জায়গাতে রেস্টুরেন্ট বিজনেস ওই সময় একটু চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে এই যে এই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যারেঞ্জ করা, এই কাঁচামালগুলো অ্যারেঞ্জ করা। তো এইটা 2024 সালে এসে এখন, আর আমার এটা পরিবর্তন হয়েছে আমি মানে বিপদ কেটেছে আমার হলো 2020-এর পরে, কারণ আমি 2020-এর পরে চুয়াডাঙ্গাতে চলে আসছি। আসার পরে তখন আমি এইখান থেকে যখন মার্কেটে আমি এখানে কেনাকাটা করার জন্য আমি যখন মার্কেটে আসি, তখন দেখি যে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করি এই ইনগ্রিডিয়েন্টসগুলো আর এখানে পাওয়া যাচ্ছে না, মানে এখানেই পাওয়া যায় না। তো সেহেতু আমার অনলাইনে অর্ডার করতে হয়, অনলাইনে অর্ডার করলে বিভিন্ন ধরনের ঝামেলা থাকে, যেহেতু খাবার আইটেম, এটা তো পচে যাওয়ার একটা আছে, আমি আগেই বলছি যে এখানে একটা পচে যাওয়ার একটা ব্যাপার আছে। তো ঢাকা থেকে আনতে নিয়ে আসার এর মধ্যে অনেক হ্যাসেল হইতো। তো সেইটা এখানে থেকে আমি প্রপার সাপোর্টটা পেয়েছি হলো দোকানপাট থেকে। দোকানপাটের এইটা হলো আমি 19-এর শেষে 20-এর শুরুতে সম্ভবত এরকম সময়টাতে আমি যখন চলে আসি চুয়াডাঙ্গাতে, এসে তো আমি হতাশ যে এখানে তো কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। আমি আর যা দরকার একটা রেস্টুরেন্ট বিজনেসে মেন জিনিস তো ওইটা, আমি যেটা বললাম ইনগ্রিডিয়েন্টস হলো মেন জিনিস। আপনি যদি ফুড বিজনেসের ক্ষেত্রে ভালো কিছু আপনাকে করতে হয়, তাহলে আপনার কাঁচামালটার সাপ্লাই, ওইটা টাইম, ওইটা কোয়ালিটি, এই দুইটা আপনার ভালো দিতে হবে। এইটাই হলো লাস্ট কথা, এটা ছাড়া ইম্পসিবল। এগুলো মেনটেন করেন বলে এখনো এইটা ভোক্তা চাহিদার ক্ষেত্রে ওই যে বললাম যে আপনার যখন ইনগ্রিডিয়েন্টস এবং কাঁচামাল আপনি সময় মতো পাবেন, আপনি যদি সময় মতো না পান, মানে আমার ক্ষেত্রে কী হচ্ছে, আমি ডেলিভারি ওই যে বললেন যে লেট হচ্ছে, ঠিক টাইমলি আমি মানে জিনিসটা পাচ্ছি না। আর আমি যদি ঠিক টাইমলি জিনিসটা না পাই, তাহলে আমার যে গেস্ট আছে, আমার যে কাস্টমার আছে, তাদেরকে আমি সার্ভ করবো কীভাবে? তাদেরকে আমি টাইম মতো দিতে পারছি না। তো চাহিদার জায়গাটা পূরণ করার ক্ষেত্রে এই যে কাঁচামাল, ইনগ্রিডিয়েন্টস, এইসব হাবিজাবি এই জিনিসগুলোর প্রপার সময়ে পাওয়াটা হলো অনেক গুরুত্বপূর্ণ। আরও একটা কিন্তু ব্যাপার থাকে, সেটা হচ্ছে পণ্যের যে টেস্ট, বা মানে অনেক ধরনের, মানে অনেক সময় শোনা যায় না যে অমুক রেস্টুরেন্টের পিৎজাটা ভালো না। না, এখানে আমি আপনাকে একটা জিনিস বলি,
ফুড বিজনেস, রেস্টুরেন্ট বিজনেসে খাবার প্রসেসিংয়ের যে ব্যাপারটা থাকে, খাবার প্রসেসিং অলমোস্ট সেম প্রত্যেকটা রেস্টুরেন্টের। যদি কুইজিনটা ঠিক থাকে, মানে আমি এই ধরনের খাবার সেল করি, সে এই ধরনের খাবার সেল করে, যদি দুইজনের সিমিলারিটি থাকে মানে ফুডের মেনুর ভিতরে, তাহলে ধরে নিতে হবে যে ফুড প্রসেসিংয়ের যে ওয়েটা এইটাও অলমোস্ট সেম। আমি বলছি অলমোস্ট সেম। এখন তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো এই যে এইখানেই, যে আমি কি ব্যবহার করছি খাবারের মধ্যে, আমি কত কোয়ালিটিফুল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতে পারছি, যেটা আমার এক্সট্রা ফ্লেভার অ্যাড করে, এক্সট্রা টেস্ট অ্যাড করে। তো এইটা প্রসেসিং তো বললাম যে অলমোস্ট সেম, তো ডিফার করে এই জায়গাগুলো। তো আপনি ভালো ইয়েটা যখন নিতে পারবেন, মানে মার্কেট থেকে যখন ভালো কাঁচামাল আর ইনগ্রিডিয়েন্টসটা আপনি কালেক্ট করতে পারবেন, স্বাস্থ্যসম্মত, অবশ্যই তো স্বাস্থ্যসম্মত। রেস্টুরেন্টে বিজনেস করতে হলে হাইজেনের দিকে আপনাকে মানে খেয়াল রাখতেই হবে। কিন্তু আবার অনেক মানে সমালোচনা আলোচনাও কিন্তু আছে, অনেক ধরনের কমপ্লেইনও থাকে। হ্যাঁ, এটা থাকবে। আপনি কিছু করতে গেলে যে বাসি খাবার দিয়ে দিচ্ছে, অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিন্তু এই ধরনের কমপ্লেইন আছে। হ্যাঁ, না এইটা আসলে যে বললাম যে আপনি একটা হলো ব্যবসা করার উদ্দেশ্যে ব্যবসা করা, আর একটা আমার শখের জায়গা থেকে ব্যবসা করা। তা আমার ক্ষেত্রে জিনিসটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি এজন্যই যে আমি শখ পূরণ করতে গিয়ে তো আর আমার মান সম্মান নষ্ট করবো না, আমার মার্কেট নষ্ট করবো না আমি। তো ওই জায়গা থেকে আমি চেষ্টা করি যেন এটা না হয়। তবে কোইন্সিডেন্ট হয় না তা না, হয়। এটা করতে গেলে মানে কাজ করতে গেলে ভুল হবে অবশ্যই, এবং ভুল থেকেই শিক্ষা। হ্যাঁ, ভুল থেকেই শেখা। রাইট। প্রতিটা রেস্টুরেন্টের একটা কিন্তু আলাদা মানে স্পেশাল একটা মেনু থাকে। এই মুহূর্তে সিটি বাইটসের স্পেশাল মেনুটা কি? আচ্ছা, এই মুহূর্তে বলতে আমি একটু শুরু থেকে শুরু করি। যে রেস্টুরেন্টের হলো আমার রেস্টুরেন্ট যখন আমি দিই মেনুগুলো, যখন আমি সিলেক্ট করি, তখন কোনো খাবারকেই আমি স্পেশালিটি দিয়ে কিংবা এটা আমার রেস্টুরেন্টের স্পেশাল একটা খাবার, একটা এই আইটেমটা স্পেশাল করা যায় এরকম কোনো কিছু চিন্তা করে আসলে আমি মেনুটা সেট করি নাই। আর এখনও পর্যন্ত প্রত্যেকটা খাবারেই সমানভাবে গুরুত্ব দিয়ে বানানো হয়, যে এইটা স্পেশাল। আসলে সিটি বাইটসের স্পেশাল বলে ওই সময় কিছু ছিল না। আর এখন বিষয়টা হয়েছে এরকম যে মানে কাস্টমার আমাদের একটা আইটেমকে তারা স্পেশাল বানিয়েছে। কীরকম সেটা, যে আমি প্রত্যেকটা খাবারই যখন আমার কাছ থেকে যেতে থাকে, এক মাস 2 মাসের পরে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমার অর্ডার কোয়ান্টিটি সব থেকে বেশি হলো আমার পিৎজাটা সব থেকে বেশি। ইভেন হোম ডেলিভারি অর্ডারের ক্ষেত্রে, তারপরে ইনহাউস অর্ডারের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আমি দেখছি যে আমার হলো পিৎজাটার হলো ইয়েটা বেশি। ইভেন যারা আমার কাছে ফোন করে অর্ডার করে, এরকমও দেখা যায় যে বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, তো সেটার একটা স্পেশাল আইটেম হিসাবে আমার সিটি বাইটস রেস্টুরেন্টের হলো ইয়েটা নিচ্ছে, পিৎজাটা নিচ্ছে। তো তখন এইভাবে বিভিন্ন রেসপন্স দেখে আমার কাছে তখন আমিও মনে করছি যে হ্যাঁ, সম্ভবত এইটা কাস্টমার খুব ভালোভাবে নিয়েছে পিৎজাটাকে। তো আমি তারপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন কাস্টমারের কাছ থেকে তাদের অপিনিয়ন নিয়ে, তারপরে তাদের ফিডব্যাক নিয়ে ওইটাকে ডেভেলপিং তো চলতেছে, সবসময় চলে, যে ওইটাকে ডেভেলপ করে এখন এমন একটা মানে পর্যায়ে আসছে যে হ্যাঁ, এখন বলা যায় যে পিৎজা হলো সিটি বাইটসের স্পেশাল একটা আইটেম, এটা বলা যায়। এটা আমরা ফিক্সড করি নাই, এইটা কাস্টমারই ফিক্সড করেছে যে তারা আমাদের থেকে কোন জিনিসটা খেতে বেশি পছন্দ করছে। যে কাস্টমাররা ভালোভাবে নিচ্ছে, ভালোভাবে পছন্দ করছে, যখন তাদের ওই ভালোকে আপনি আরেকটু ওর ভিতরে টেস্ট মিশাই দেবেন বা আরেকটু কিভাবে ডেভেলপ করা যায় এটা নিয়ে যখন চিন্তা করবেন, তখন স্বাভাবিকভাবে কাস্টমাররাও হ্যাপি হবে, সাথে একটা প্রতিষ্ঠানের কিন্তু সেলসও কিন্তু বেড়ে যাবে। তো এটাই আই থিঙ্ক সিটি বাইটস ফলো করছে। হ্যাঁ, এটা শুরু থেকে আছে, আপনি হয়তো ধরতে পারছেন বিষয়টা, যে কাস্টমারের সাথে লয়াল থাকতে হবে। সোজা কথা, বিজনেস করতে হলে তাদের সাথে লয়াল থাকতে হবে। চেষ্টা করতে হবে যেন আমার প্রতিষ্ঠান থেকে, সিটি বাইটস থেকে একটা কাস্টমারও যেন না ঠকে, এইটা আমি জেনে যেন না হয়। আপনি লয়াল থাকলে মানে প্রফিট আসতে বাধ্য, আর কাস্টমারদের সাথে একটা স্ট্রং রিলেশন তৈরি হবে। রাইট। পরবর্তী যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে সিটি বাইটসের সঙ্গে মার্কেট ম্যাভরিকের আয়োজক দোকানপাট, এই দোকানপাটের কিন্তু দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে, দীর্ঘদিনের একটা বিজনেস রিলেশন আছে। আসলে সেই রিলেশনটা কেমন সিটি বাইটসের সঙ্গে? আচ্ছা, রিলেশনটা এক কথায় উত্তর আমি দিতে চাচ্ছি না, আমি আসলে একটু ভেঙেই বলি। শুরু থেকেই একবারে আমাদের সম্পর্ক হলো শুরু থেকেই। আমি যখন ওই যে বললাম ঢাকা থেকে যখন আমি এটা প্রতিষ্ঠানটা আমি দিয়েছি, তখন আমাকে কিন্তু প্রথমে রান করার জন্যে আমি যেখানে চাকরি করতাম সেখান থেকে আমি 15 দিনের ছুটি নিয়েছিলাম।
যে আমার একটা প্রতিষ্ঠান আমি রান করব, এই জন্য আমি 15 দিনের ছুটি নিয়ে আমি আসলে এসেছিলাম। তখন দোকানপাটের সাথে আমার প্রথম কথা হয়েছিল যে কোন ধরনের আইটেম তাদের থেকে আমি নিতে পারি এবং পেতে পারি। কারণ ওই সময় থেকে অনলাইনে আমার রেস্টুরেন্টও অ্যাক্টিভ, দোকানপাটও অ্যাক্টিভ। তো দোকানপাটকে খুঁজে পেতে আমার খুব একটা সমস্যা হয়নি, কারণ অনলাইনে অ্যাক্টিভ থাকার কারণে আমি যেহেতু আমার অ্যালগরিদমের সাথে মিলছে যে আমার রেস্টুরেন্টের ইনগ্রিডিয়েন্টস দরকার, তারা ওই সেম আইটেমগুলো তারা সেল করে। তো তখন আর কি আমার নিউজ ফিডে তাদেরকে আমি মানে পাই। আর তারপরেও একটা পার্সোনাল সম্পর্ক আছে, সেই জায়গা থেকেও আমার সাথে মানে কথা হয়েছে, যোগাযোগ হয়েছে। হওয়ার পরে আমি তো প্রথমে যে বললাম যে 19 সালে আমি কিছু কিছু প্রোডাক্ট নিলাম, 19 সালের আগে, বাট 19-এর পরে এসে বিশেষ শুরু থেকে যতগুলা প্রোডাক্ট মানে আমার প্রয়োজন হয় আমি এই লোকাল মার্কেটে খুঁজছি বাট পাই নাই, কিন্তু দোকানপাট থেকে আমার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে, আমিও দোকানপাটের সাথে কন্ট্যাক্ট করছি বিভিন্ন সময় বিভিন্ন কোলাবোরেশনের মাধ্যমে। দেখা যাচ্ছে আমার কাছে জিজ্ঞেস করছে ভাই আপনার কি জিনিস কোনটা লাগবে, আমি তাদেরকে আমার রিকোয়ারমেন্টটা বলছি যে আমার এটা লাগে, তো তারা চেষ্টা করেছে যে ওইটা নিয়ে আসার। অনেক সময় তারাই আমাকে সাজেস্ট করেছে যে ভাই এই প্রোডাক্ট আপনি ব্যবহার করতেছেন, এই আইটেমটা ব্যবহার করতেছেন, এইটা থেকে এইটা কোয়ালিটি ভালো, কি এইটা ব্যবহার করলে আপনার ভালো হবে, আপনার ব্যবসার জন্য ভালো হবে কি আপনার কাস্টমারের জন্য ভালো হবে। তখন আমি সেটা দেখছি। তো বিভিন্ন সময় বিভিন্ন কোলাবোরেশনের মাধ্যমে সেই 2019 সাল থেকে এখনও পর্যন্ত, এখন তো বলতে গেলে আমার রেস্টুরেন্টের যেটা কাঁচামাল বাদে, মানে কাঁচা বাজার থেকে যারা বাজার করতে হয় সেই ধরনের আইটেম বাদে মানে সবগুলো আইটেমই এখন দোকানপাট থেকে নেওয়া হয়, এবং এই সাপোর্টটা এই জায়গাতে পেয়েছি। এবং ওই সময় কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে সিটি বাইটসের জন্য চ্যালেঞ্জ ছিল। কেন বারবার বলতেছি, সিটি বাইটস যখন আসে তখন আমি যে ধরনের সিটি বাইটস যে ধরনের প্রোডাক্ট দেয়, খাবার তৈরি করে, এটা কেউ করতো না, এইরকম কোনো এটা কেউ করতো না, কিন্তু খুব একটা ছিল না। ওই সময় আমি বলবো যে রেস্টুরেন্ট ছিল, বাট আমি যে ধরনের খাবার সেটটা দিতে চাচ্ছি আমার গেস্টকে, এই ধরনের খাবার কেউ সার্ভই করতো না ওই সময়। দেখা যাচ্ছে বার্গারের, আমিও বার্গার দিচ্ছি, আর একজনও তখন বার্গার দিত আগে, কিন্তু দুইটা বার্গারের মধ্যে দেখা যাচ্ছে তফাৎ আছে। সব বার্গারই টেস্টফুল, বাট বার্গার তৈরির ধরন, বার্গারের লুক সব মিলিয়ে দেখা যেত যে সেম ইনগ্রিডিয়েন্টস তার ব্যবহার হয় না সব জায়গায়। তো আমি যেটা করতাম ওইটা এইখানে চুয়াডাঙ্গাতে ওই টাইমে আমার জন্য একটু চ্যালেঞ্জ ছিল, কারণ এত অ্যাভেলেবিলিটি ছিল না। এখন যতটা অ্যাভেলেবিলিটি হয়ে গেছে, এখন দোকানপাটের মতো এরকম একটা প্রতিষ্ঠান যে যেভাবে প্রোডাক্টগুলোকে সার্ভ করছে আমাদের হাত পর্যন্ত, একদম ইনিশিয়াল লেভেল পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি। যে কোনো কাস্টমার সাপোর্ট, ওইটাই বলছি যে সাপোর্টটা আমরা পাচ্ছি, এই সাপোর্ট কিন্তু ওই সময় চ্যালেঞ্জ ছিল চুয়াডাঙ্গাতে। ওই সময় 18 সালে একটা এই ধরনের রেস্টুরেন্ট দিয়ে সেটাকে মানে টেনে নিয়ে এত দূরে আসা, ওই সময় চ্যালেঞ্জ ছিল। এখন একটু ইজি হয়েছে কি জন্যে, যে ওই যে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি হয়েছে, এখানে অপশনের জায়গা চলে আসছে, যে আমি এইটা ভালো লাগতেছে না, ওকে ঠিক আছে আমাকে আপনি এটা দেন, আমি এটা দিয়ে এটা ব্যবহার করে দেখি। ওই সময় আপনি তো একটাও ছিল না, আপনি অপশন তো দূরে থাক, আপনার কাছে ওই প্রোডাক্টটি হাতে থাকতো না, তো বাধ্য হয়ে ঢাকা থেকে আনতে হতো। তারপরে যে বললাম যে 19 সালের শেষে 20-এর শুরুতে এরকম সময় থেকে দোকানপাটের সাথে কোল্যাব করে বিভিন্ন সাজেশন লেনদেনের মাধ্যমে একটা স্টেবল জায়গায় আসছে। এখন মোটামুটি বলতে গেলে আমার যে প্রোডাক্টগুলো আমি ব্যবহার করি, কাঁচা বাজার থেকে যেগুলো নেওয়া লাগে এইগুলো ছাড়া 99%ই হলো আমি দোকানপাট থেকে সব কিছু পাচ্ছি। দ্যাটস গ্রেট। এখন যে প্রশ্নটা আপনার কাছে করব সেটা সিটি বাইটসের বাইরে যে একটা প্রশ্ন, সেটা আপনার অভিজ্ঞতার আলোকে আপনার অ্যান্সার করতে হবে। আচ্ছা। সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে বর্তমানে চাকরির বাজারটা কতটা প্রতিযোগিতাপূর্ণ এবং কতটা অনিশ্চিত। এই চাকরির বাজারে মানে চাকরি না পেয়ে হতাশ হয়ে এজ 30 হয়ে গেছে, কিছু তো একটা করতে হবে, নয়তো বিয়ে করা যাবে না, এই করতে পারছে না, মানে হাজারটা সমস্যা। তারপরে সোশ্যাল ইমেজের একটা ব্যাপার থাকে। তো সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে দেখা যাচ্ছে একটা ছেলে বা একটা মেয়ে ভাবে যে ঠিক আছে জবের জন্য তো অনেক অ্যাপ্লাই করলাম, জবের জন্য চেষ্টা করলাম, ঠিক আছে এবার ওসব বাদ, এবার একটা বিজনেসের দিকে যাই, একটু বিজনেস করি। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে মানে কোন কোন বিষয়গুলো নজরে নিয়ে, কোন কোন বিষয়গুলো লক্ষ্য দর্পণে নিয়ে একটা বিজনেস রান করা যায়? আচ্ছা, সাজেশন দেওয়ার মতো কন্ডিশনে আমি হয়তো যাই নাই এখনও, তবে আমি যেটা করতে পারি সেটা আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারি, আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে পারি। সেটা হলো চাকরি আর ব্যবসা দুইটা কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হলো বিপরীত কিছু না, দুইটা বরং বন্ধু, দুইটা শত্রু না। যে
আপনি চাইলে চাকরির পাশাপাশি ব্যবসা করতে পারেন, ব্যবসার পাশাপাশি চাকরি করতে পারেন। যেটা বলছি আমার পার্সোনাল অপিনিয়ন বলছি, দ্বিমত থাকতে পারে। সেটা হলো আপনি যদি একটা বিজনেসও ডেভেলপ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছুদিন চাকরি করতে হবে। একটা ভালো কোনো প্রতিষ্ঠানের সাথে বেশ কিছুদিন কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এতে করে কি হবে যে অফিসের একটা ডেকোরাম আছে, একটা ম্যানেজমেন্ট আছে, একটা ম্যানেজিং সিস্টেম আছে। সেই সিস্টেমের সাথে আপনি যদি পরিচিত না হতে পারেন, তাইলে আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না। আর এইটা ডেফিনেটলি আপনার বড় কোনো গ্রুপ হইলে সেটা ভালো। ইভেন মানে আমার কথা হলো যে চাকরি কিছুদিন করা উচিত, তবে ডিপেন্ড করতেছে এখন আপনি চাকরিতে গিয়ে কি গ্যাদার করলেন, কি শিখলেন। চাকরিতে গিয়ে আপনি যদি মনে করেন যে আপনার ডেইলি যে জবটা আপনার উপর লেভেল থেকে ফিক্সড করে দেওয়া আছে যে আপনি এটা করবেন, তো আপনি যদি সারাদিন মানে অফিসে যাওয়ার পর থেকে সারাদিন ওইটা করে আবার বাসায় চলে আসেন, তাহলে আপনি মানে চাকরি থেকে কিছু শিখতে পারলেন না। চাকরি থেকে মানে শিখতে হবে যে আমি কি করতে যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি, সেখানকার ডেভেলপ করা, পার্সোনাল ডেভেলপমেন্ট করতে হবে, যে তাদের বিজনেস বুঝতে হবে, তারপরে কিভাবে এই প্রতিষ্ঠানটা চলছে সেটা বুঝতে হবে। মানে অর্গানাইজেশনটা কিভাবে চলতেছে এটা যখন আপনি ওখান থেকে শিখতে পারবেন, মানে আমার কাছে মনে হয় যে ওইটাই চাকরির অ্যাচিভমেন্ট। তো এই ক্ষেত্রে আমার কাছে বন্ধু মনে হয় যে আপনি এখান থেকে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলেন, যেটা পার্সোনাল ডেভেলপমেন্ট হইলো, তারপরে পার্সোনাল ডেভেলপমেন্ট হওয়ার পরে আপনি সেটা ব্যবসা ক্ষেত্রে কাজে লাগাইলেন। মানে দুইটা কখনো আলাদা কিছু না, দুইটা সেম জিনিস। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার অনেক পরিশ্রম করার এবং অনেক চাপ নেওয়ার একটা ক্যাপাবিলিটি আছে, তাহলেই মূলত ব্যবসাতে আসা উচিত, চাকরির থেকে ব্যবসাতে আসা উচিত। কারণ দুইটার মধ্যে পার্থক্যটা ওইটাই যে আপনি একটা অন্যের জন্য করতেছেন, একটা নিজের জন্য করতেছেন। অন্যের জন্য যখন করতেছেন তখন হলো আপনার এক্সট্রা প্রেশারটা থাকবে না, যে এইটার ফলাফল নিয়ে আপনি একা চিন্তা করতেছেন না, আরও আপনার মতো মানে মিনিমাম 20 জন আছে ওইটার ফলাফলটা কোথায় যাচ্ছে এটা জানার জন্য। কিন্তু মাস শেষে একটা স্যালারি পাচ্ছে, ওটা তো নিশ্চিত, আমি বললাম যে নিশ্চিন্ত জিনিস। কিন্তু ওই সেম কাজটা যখন আপনি আপনার ব্যবসার জন্য করতে যাবেন, তখন দেখবেন যে অনেক চাপ আপনার পরে আসবে, যে একটা ডিসিশন মেক করে ওই ডিসিশনটা সামনে কি সেটা প্রফিটেবল হবে কি হবে না। কিন্তু ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে ওই প্রেশারটা নেই। ওই যে বললাম চাপ, অতিরিক্ত চাপ নেওয়া আর হলো পরিশ্রম করার মেন্টালিটি আছে যার, এবং ক্যাপাবিলিটি যারা আছে, ব্যবসা তাদেরই ব্যবসা শুরু করা উচিত। আপনি একটা জব করতেন, আপনি আমাকে বললেন যে যখন ঢাকাতে থাকতেন তখন ওই জব করা অবস্থায় বিভিন্ন রেস্টুরেন্টে খাইতে যেতেন, ওখান থেকে আপনার কাছে মনে হয়েছে আমার যদি একটা রেস্টুরেন্ট থাকতো। ওই যে জবটা করতেন, ওই জবের এক্সপেরিয়েন্স সিডি বাইটস এ অ্যাপ্লাই করেছেন কিনা এবং কি কি প্রভাব পড়েছে? এটা আসলে প্রভাবটা কি, প্রভাবের বিষয়টা হলো আপনি কি শিখতেছেন এইটা মাথায় রাখতে হবে শেখার সময়। আর ওইটার প্রভাব আপনি পরে দেখতে পাবেন, আপনার প্রভাব খাটানো লাগবে না। আপনি যখন এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন, গ্যাদার করে ফেলবেন নলেজ, তখন দেখবেন যে এমন না যে আপনি একটা নলেজ নিলেন, সেই নলেজটা খালি ওই রুটেই আপনি ব্যবহার করতে পারবেন, এরকম না। আপনার যখন বিষয় নলেজটা থাকবে, তখন আপনার ওই নলেজটা বিভিন্ন রুটে ব্যবহার করতে পারবেন, ওয়ার্ক ম্যানেজমেন্ট, ম্যান ম্যানেজমেন্ট, সব কিছু। হ্যাঁ, তো আমি চাকরি করছি হলো 7 বছর চাকরি করছি। 2014 সালে, 13 সালের শেষে 14 শুরুতে চাকরি শুরু করছিলাম, আর 20 সালের শুরুতে চাকরি ছাড়ছি। এটালে বললাম যে দুইটা বন্ধুর মতো, যার যেটা যখন প্রয়োজন তাকে তখন সেটা করতে হবে। অন্ততপক্ষে নিজেকে প্রিপেয়ার করা, যদি করতে হলে চাকরিটা করা উচিত। হ্যাঁ, এইটাই। আর যদি না পাই সেক্ষেত্রে ভিন্ন ব্যাপার। আর ব্যবসার আর পরের টপিকটা ছিল যে ব্যবসা যারা করবে এদের জন্য যদি কোনো ইয়া থাকে, মানে সাজেশন থাকে, আমি তো সাজেশন দেওয়া না, আমি জাস্ট আমার অভিজ্ঞতা শেয়ার করছি। এখন ব্যবসার ক্ষেত্রে আপনার ওই যে বললাম যে নলেজ গ্যাদার করতে হবে। ব্যবসা, আপনি যে ব্যবসাটাই শুরু করেন, ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে জানতে হবে, এবং প্রত্যেকটা অপারেশন সম্পর্কে আপনার ন্যূনতম ধারণা হলেও থাকতে হবে, যে আমি একটা ব্যবসা করলাম, ওই ব্যবসাটার আমি এতটুকু জানি, আর এতটুকু আমি জানি না, এই অপারেশনটা আমি বুঝি কম, কিংবা আমি বুঝি না। আমি একটা মানুষকে হায়ার করলাম, তাকে চাকরি দিলাম, দিয়ে তাকে বললাম যে তুমি এটা ম্যানেজ করো। তো সেটা প্রবলেম হবে কি, যে ওই মানুষটার উপরে আপনি একটা দায়িত্ব দিয়ে দিলেন। তো কোম্পানি তো তার না, কোম্পানিতে সে চাকরি করতেছে, আর চাকরি করতে হলে জব সুইচ করবেই সে। তো যখন সে সুইচ করে আর জায়গায় চলে যাবে, কিংবা আপনার সাথে দেখা যাচ্ছে স্যালারি নিয়ে হোক, বিভিন্ন ম্যানেজমেন্টের প্রবলেম নিয়ে হোক, তার সাথে আপনার আর হলো না, সে আপনার কাছে আর চাকরি করতেছে না, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন।
তো যদি নিজের নলেজ না থাকে, এই জন্য আমি বলতে চাচ্ছি যে চাকরি ব্যবসা যদি শুরু করতে হয় তাহলে যে ব্যবসায়ী হোক আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম প্রত্যেকটা অপারেশন সম্পর্কে আপনার কম বেশি ধারণা থাকতে হবে, যেন ওইখানে আপনি যাকে চাকরিতে দিলেন সে যেন আপনাকে কোনো ভুল বোঝাতে না পারে, কিংবা সে চলে যাওয়ার পরে আপনাকে যেন বিপদে না পড়তে না হয়। এইসব বিষয়গুলোকে এড়িয়ে চলার জন্য অবশ্যই আপনাকে মানে প্রপার নলেজটা থাকতে হবে প্রত্যেকটা অপারেশনের উপরে। তাহলে কি হবে যে কেউ যদি চলেও যায়, আপনি একটা নতুন মানুষকে এনে যদি সেখানে বসানো, দেখেন যে মানুষটা চলে গেল তার কিন্তু একটা কাজ করার ধরন আছে, সে একটা ওয়েতে কাজ করে। তো আরেকজন যে আসবে ওর রিপ্লেসে, সে কিন্তু এসে তার ওয়েতে কাজ করার চেষ্টা করবে। তো যখন ওই অপারেশনটা অন্যরকম ওয়েতে হচ্ছে, ওর সাথে যেগুলা কোলাপ করছিল, ওইগুলা কিন্তু মানে ওর ছন্দটা হারাবে। ওর সাথে ম্যাচ করতে গেলে, নতুন মানুষের সাথে নতুন সিস্টেমের সাথে ম্যাচ করতে গেলে ছন্দটা হারাই ফেলবে। কিন্তু আপনি যদি আপনার ব্যবসার ওই অপারেশনটা জানেন, তাহলে আপনি নতুন মানুষকে এনে ওই জায়গায় বসানোর পরও আপনি প্রসিডিউরটা দেখা দিলেন যে আমার কোম্পানিতে কিংবা আমার এই প্রতিষ্ঠানে এইভাবে কাজগুলো হয়, তখন সে সব প্রসিডিউর সে জানে, তবে সে অনুযায়ী সব অপারেটগুলো করতে পারবে। তো তাতে কি হবে, আপনার ওই যে ল্যাগটা হচ্ছে এইগুলো কিছু হবে না। আপনার কোম্পানি স্মুথ চলবে, আপনার ব্যবসা স্মুথ চলবে। আর ব্যবসা শুরু করার সময় আমি যেগুলো বললাম প্রত্যেকটাতে কিন্তু টিমের একটা ব্যাপার আছে, টিমওয়ার্কের একটা ব্যাপার আছে। আপনি যদি ছোট চিন্তা করেন, সে ছোট চিন্তা কিন্তু 1-2 বছরের মধ্যে বড় হইতে সময় লাগবে না। কারণ আপনি যখন ব্যবসাতে আপনার গ্রোথ আসবে, তখন সেখানে ম্যান পাওয়ারের প্রয়োজন হবে, সেখানে ম্যানেজমেন্টের প্রয়োজন হবে, সেখানে ম্যানেজ করার একটা ব্যাপার থাকবে। তো আপনি যেটা এই যে ইয়েটা মানে ম্যানেজ করার যে পাওয়ারটা, ম্যানেজ করার যে এইটা আপনাকে গ্যাদার করতে হবে হলো চাকরি থেকে। আমার পার্সোনালি মনে হয়, মানে আমার ক্ষেত্রে কাজে দিয়েছে। আমি দীর্ঘ 7 বছর চাকরি করছি 2টা প্রতিষ্ঠানের সাথে। আমি ওখানে গিয়ে শুধু যে আমার নিজের জবের মধ্যে আমি সীমাবদ্ধ ছিলাম তা না, 2টা কোম্পানিরই বিজনেস সেম, টেক্সটাইল বিজনেস। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে তারপরে টেক্সটাইল সেক্টরে চাকরি করছি। লাস্ট যেখান থেকে আমি চাকরি ছেড়ে আসছি সেটা হলো স্কোয়ার, ওখানে সিনিয়র এক্সিকিউটিভ হিসাবে আমি ছিলাম। তো এখান থেকে চাকরি ছেড়ে তারপরে আমি বাড়িতে চলে আসছি করোনার পরে। তো ওইটা চাকরি ছাড়ার একটা অন্য গল্প আছে, সেটা সামনে যদি কখনো বলা হয় সেটা বলবো। আর এইখানে অভিজ্ঞতা যেটা কথা বললাম, যে চাকরির যে অভিজ্ঞতাটা সেটা আমার এখন এসে কাজে লাগতেছে। আপনি যে জিজ্ঞেস করলেন যে চাকরির অভিজ্ঞতাটা কীভাবে কাজে লাগতেছে, চাকরির অভিজ্ঞতাটা কাজে লাগতেছে এরকম যে আমি ওই সময় আমার টিম ম্যানেজ করার একটা দায়িত্ব ছিল। আমার আন্ডারে দেখা যাচ্ছে প্রথম পর্যায়ে আমার আন্ডারে 10 জন ছিল, তারপরে আস্তে আস্তে বাড়ছে। এরকম করে একটা সময় এমন হয়েছে আমার সাথে অনেকেই কাজ করছে, তাদেরকে ম্যানেজ করা লাগছে। তো সেই ম্যানেজ করার যে নলেজটা, মানে আমার যে ওই সময় লিডারশিপের যেটা ব্যাপারটা, এইটা ডেফিনেটলি ব্যবসার ক্ষেত্রে কাজে লাগবে। আর অভিজ্ঞতা যে কোন সময় কিভাবে কাজে লাগবে, এইটা মানে কীভাবে বোঝাবো যে আপনার কোন সময় কীভাবে কাজে লাগবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। দেখা যাচ্ছে একটা সিচুয়েশন আছে যে এই সিচুয়েশনে আপনার কী করতে হবে। আপনি যদি অভিজ্ঞতা আপনার যদি বেশি অভিজ্ঞতা থাকে, ওইটা একরকমভাবে হ্যান্ডেল হবে। আর যদি আপনার ওই বিষয়ে কোনো অভিজ্ঞতাই না থাকে, তাহলে ওইটা অন্যরকমভাবে হ্যান্ডেল হবে। দুইটার ফলাফল কখনোই সেম হবে না। দুইটার মানে যে আউটকাম কখনোই সেম হবে না, পার্থক্য সেখানে থাকবেই। যে আমি যে আপনাকে প্রথমেই বলছি যে 2018 সালে যখন আমি রেস্টুরেন্টটা রান করি, তখন আমি কিন্তু মানে চিন্তা করি নাই যে আমি এখানে এসে চুয়াডাঙ্গাতে এসে আমার রেস্টুরেন্টটা আমি দেখভাল করতে পারবো। আমি কিন্তু ঢাকাতে থেকে রেস্টুরেন্ট চালাবো এরকম একটা চিন্তা করছিলাম। তো এই চিন্তাটা আসলে আসে হলো ওইখান থেকেই, যে আমি যে কোম্পানিগুলোতে চাকরি করতাম দেখতাম যে এত বড় একটা প্রতিষ্ঠান চলতেছে, বাট মালিক এখানে নেই। তো মালিক ছাড়া যদি এই হাজার হাজার এমপ্লয়ি দিয়ে একটা কোম্পানি চলতে পারে, তাহলে আমি কেন 4-5 জন দিয়ে একটা কোম্পানি চালাতে পারবো না, ছোট প্রতিষ্ঠান চালাতে পারবো। তার পার্সোনাল গ্রোথের জায়গা আলাদা, আমার পার্সোনাল জায়গা। তো সেগুলো মানুষ একটা কোম্পানি দেশের বাইরে থেকে, ইভেন দেশেও থাকে না, দেশের বাইরে থেকে চালাইতে পারে, তাহলে আমার পক্ষে হয়তো ঢাকাতে থেকে এই 10 জনের কিংবা 5 জন কিংবা 7 জনের একটা টিম দিয়ে একটা প্রতিষ্ঠান চালানো খুব একটা হ্যাসেল হবে না। তো সেই জায়গা থেকে আসলে ওই রিস্কটা নেওয়া ছিল। তো মোটামুটি ওইভাবেই মানে প্রথমে তো আমি প্রায় 1.5 বছরের মতো আমি ঢাকা থেকেই জিনিসটা পরিচালনা করতে পারছি। তারপরে চাকরি ছাড়ছে একটা অন্য পারপাসে, তারপরে চলে আসছি চুয়াডাঙ্গাতে এসে, তারপরে তো নিজেই দেখে শুনে করতে পারছি। এখন যে প্রশ্নটা করব সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ এটার থেকে। আমরা বর্তমান সময় দেখছি যে ফুড বিজনেসের একটা পিক টাইম চলছে বাংলাদেশে। আপনি ফেসবুক খুললেই ফেসবুক খুললেই দেখবেন যে
অমুক বিজনেস আসছে, অমুক রেস্তোরাঁ, অমুক ফুডের কার্ট, অনেক হাইপ উঠায় মানে বিজনেস রান করলো, অনেক ফেসবুক পোস্ট, রিলস ইত্যাদি ইত্যাদি পাবলিশ করে 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 ভোক্তাদের বা কাস্টমারদেরকে গ্যাদার করলো। গ্যাদার করার পরে দু একদিন খুব ভালো মতো চললো, মানুষ দূর দূরান্ত থেকে আসছে বাইক নিয়ে, গাড়ি নিয়ে। দেন খাওয়ার পরে 2-3 দিন খুব ভালো মতো চললো, তারপরে কাস্টমার হারায় গেল। মানে এইগুলো কেন হয় এবং এইগুলোর প্রতিকার কি? হাইপের যে ব্যাপারটা, আমার কাছে মনে হয় যে হাইপ দেখে আসলে কোনো বিজনেসে আসাটা কতটা যুক্তিযুক্ত। আমার কাছে মনে হয় যে হাইপ দেখে বিজনেস না করা ভালো, কারণ বিজনেস হাইপের জায়গা না। এখন আপনি ধরেন একটা বিজনেস রান করবেন, আপনার ওই যে বললাম যে একটা ন্যূনতম ধারণা থাকতে হবে এই বিষয়টা সম্পর্কে, যে আমি কী নিয়ে বিজনেস করতেছি। এখন যদি আপনি হাইপের কথা চিন্তা করেন, তাহলে আমি মানে আমার যেহেতু বড় হওয়াটা মোটামুটি ঢাকাতেই, আমি আমার যে টাইমটা মানে বোঝার শেখার যে টাইমগুলো, এই টাইমগুলোতে আমি চড়া শহরের বাইরে কাটিয়েছি। তো আমি যখন চড়াতে আসলাম 2020-এর পরে পার্মানেন্টলি থাকার জন্যে, তখন দেখলাম যে এই অঞ্চলে আপনার ভুট্টা, তারপরে পানের খুব হাই। ইভেন এমন একটা অবস্থা যে যারা এই বিজনেস নিয়ে কাজ করতেছে তারা খুব সহজেই টাকা পয়সা ইনকাম করতে পারছে এবং বড়লোক হয়ে যাচ্ছে। মানে সহজ কথায় যেটা, অল্প সময়ের মধ্যে তারা বড়লোক হয়ে যাচ্ছে, টাকা পয়সা অনেক বেশি ইনকাম করা শুরু করছে। হ্যাঁ, এই দুইটা ফসল। হ্যাঁ, এবার আপনি চিন্তা করেন যে এটা তো হাইপ ছিল, তো হাইপ দেখে যদি আপনি চিন্তা করেন যে হাইপ এই দুইটার আছে, আমি মানে নেমে পড়ি এই বিজনেসে। তো আমার ক্ষেত্রে যদি আমি বলি যে আমি জীবনে কখনো মানে ভুট্টা চাষের আশপাশ দিয়েও যায়নি, মানে চাষাবাদের আশপাশ দিয়ে যায়নি। আমার কোনো ধারণাই নাই কিভাবে একটা ফুড বিজনেস মানে ভুট্টা বিজনেস চলে, কিভাবে এটা ফলাইতে হয়, কিভাবে এটা ঘরে তুলতে হয়, কিভাবে এটা প্রসেস করতে হয়, কিভাবে স্টক করতে হয়, কিভাবে সেল করতে হয়, কাস্টমার কারা, আমার কোনো ধারণাই নাই। তো হাইপ দেখে যদি আমি ওই বিজনেসটা শুরু করতাম, তাহলে ওই বিজনেসটা কি হইতো আমার দ্বারা? অবশ্যই না। আমি তো মনে করি বিজনেস আমার দ্বারা হইতো না। তো আপনার মানে যে বিষয়ে বিজনেস করতে হবে, সেই বিজনেসের উপরে প্রপার নলেজটা থাকতে হবে, যে আমার হ্যাঁ এইটা আমি জানি, এইটা যদি আমার সাথে এরকমটা ঘটে তাহলে আমি এখান থেকে ওভারকাম করতে পারবো, তারপরে এটা করতে হবে। তো হাইপের যে ব্যাপার, এটা হাইপ দেখে বিজনেস আসলে আমি পক্ষপাতী না, হাইপ দেখে বিজনেস করা দরকার নেই। হ্যাঁ, আপনার ভিতরে যেটা আছে ওইটার হাইপ উঠেছে, আপনি ওইটা করেন। যেমন যারা ফুড কার্ট দিচ্ছে, অনেক রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট আসা মানেই বিজনেস সেক্টর বড় হওয়া। এখানে সবাইকে সাধুবাদ জানাইতে হবে যে আমি যখন বললাম যে সিটি বাইটস যখন দিয়েছিল, সিটি বাইটসের পরেই কিন্তু যত রেস্টুরেন্ট চড়াতে যারা আমার টাইপসের খাবার সেল করে, সিটি বাইটসের টাইপসের খাবার সেল করে বিক্রি করতেছে, কাস্টমারকে সার্ভ করতেছে, এটা কিন্তু আমি দেওয়ার পরে সবগুলো আসছে, অলমোস্ট প্রায় সবগুলা। তো এইটা আমি কখনোই ওই চোখে দেখি নাই যে আমার একটা মানে কম্পিটিটর আসছে। কম্পিটিটর যদি কোনো মার্কেটে না থাকে, তাহলে সে বিজনেস গ্রো করে না। আপনি কখন ল্যাগ বুঝবেন? আপনি তখনই ল্যাগ বুঝবেন যখন মানে যখন আরেকজনের সাথে আপনি তুলনা করতে পারবেন, তখনই আপনি আপনার ল্যাগটা বুঝতে পারবেন। তো কম্পেয়ার করার একটা সুযোগ পাচ্ছে। তো সেইখানে আপনার জন্য যতটা চ্যালেঞ্জিং, ততটা আবার উপকারী। ওই যে বিজনেস কিন্তু মানে ভাসমান না, হ্যাঁ, কখনো মানে ভাসমান থাকবে না, ব্যালেন্স করে চলাটা খুবই টাফ। কখনো ওই বিজনেসটা গ্রো করবে, অথবা আপনার যদি এফোর্ট না থাকে তাহলে বিজনেসটা ডাউন করবে। সো যদি ওই প্রোডাক্ট বলেন বা ফুড বলেন, যদি আগ্রহ না থাকে, ডেভেলপ করার আগ্রহ না থাকে, তাহলে অবশ্যই কাস্টমার হারাবে, বেশি দিন টিকবে না। আর যদি ডেভেলপ করে তাহলে তো অবশ্যই। আর ওইটাই তো বললাম যে মানে হাইপ দেখে আসা, আর ওই বিষয়টাতে আমি আমার অভিজ্ঞতা আছে, ওই বিষয়টাতে আমি এই বিজনেসটা ভালো বুঝি, আর আমার একটা আনন্দ আছে। যেমন আমি যদি আমার উদাহরণটা দিই, আমার কথা যদি বলি, উদাহরণ না কথা বলি, যে আমার একটা ভালো লাগা জায়গা থেকে রেস্টুরেন্টটা করছি। তো এইটা যদি আমার অন্য পারপাস থাকতো, তাইলে কিন্তু আমি জিনিসটা হ্যান্ডেল করতাম একভাবে। আর যেহেতু আমার শখের জায়গা, যেহেতু আমি এখান থেকে আমার আউটকাম নিয়ে আমি অতটা ভাবি না, সেই জায়গাটা কিন্তু একটু আলাদা হবে। তো ভালো লাগার জায়গা যদি হয় রেস্টুরেন্ট, ভালো লাগার জায়গা যদি হয় ফুড বিজনেস, ভালো লাগার জায়গা যদি হয় কার্ট, তাইলে ওয়েলকাম, কোনো সমস্যা নেই। কিন্তু হাইপ দেখছি, এখন অনেক ফুড বিজনেস ভালো চলতেছে, আমিও ঝাঁপাই পড়লাম ওই হাইপে, তাহলে আপনি যেমন আপনার নিজেকেই বিজনেসের সাথে ধরে রাখতে পারবেন না, ঠিক একইভাবে কাস্টমারও আপনার বিজনেসের সাথে ধরে থাকতে পারবে না। আপনার যদি নট অনলি ফুড বিজনেস,
মানে যে কোনো বিজনেস হতে পারে, আপনার যদি সেই বিজনেস সম্পর্কে জ্ঞান থাকে, সেই বিজনেস সম্পর্কে আপনার যদি ভালোবাসা থাকে, প্যাশন থাকে, হ্যাপিনেস থাকে, তাহলে সেই বিজনেসে আসা উচিত। আর যদি শুধুমাত্র বিজনেস করারই মন মানসিকতা থাকে যে ওখান থেকে কাস্টমার পাবো, যা লাভ আসে ওইটা নিয়ে পকেট ভরাবো, তাহলে ওই বিজনেস না করাটাই বেটার। আচ্ছা, ব্যবসার জন্য সবচেয়ে কোনটা বেশি প্রয়োজন, টাকা, বুদ্ধি নাকি পরিশ্রম? আচ্ছা, আমার কাছে মনে হয় সেটা হলো তিনটার পরিপূরক, একটার পরিপূরক। যেমন ধরেন, আপনি যদি ইম্পর্টেন্সের দিকটা চিন্তা করেন ব্যবসার ক্ষেত্রে যদি ইম্পর্টেন্সের দিকটা চিন্তা করেন, তাহলে বুদ্ধি তো মাস্ট। এটা মানে এটা তো লাগবেই, এইটাকে আপনার একটু উপরে রাখতে হবে সবসময়, যে হ্যাঁ, কারণ এটা না থাকলে আমি তো ব্যবসা করতে পারবো, মানে কোনো কিছু আসলে ডেভেলপ করা কঠিন যদি আমার বুদ্ধিটা না থাকে। আর এইটাকে আমি একটু উপরে রাখতেছি, তারপরে আসে হলো শ্রম আর টাকা, মানে অর্থ। তো একটা পরিপূরক কেন বলছি, ধরেন যদি আপনার বুদ্ধি না থাকে, আপনি এইটার সাথে কোনোটা রিপ্লেস করতে পারবেন না। আপনি টাকা দিয়ে বুদ্ধি আনতে পারবেন না, টাকা দিয়ে আপনি পরিশ্রম মানে আনতে পারবেন না, মানে পরিশ্রম আনতে পারলেও আপনি কিন্তু বুদ্ধি আনতে পারতেছেন না টাকা দিয়ে। তো টাকা একটা পরিপূরক কেন বলছি, যে ধরেন আপনার টাকা আছে বাট আপনি পরিশ্রম করতে যাচ্ছেন না, পসিবল কেমনে পসিবল, যে আপনি লোক হায়ার করলেন, আপনার টাকাতে তারা পরিশ্রম করলো। আবার দেখা যাচ্ছে আপনার টাকা কম, আপনি একটু গায়ে পরিশ্রম বেশি করলেন, যে কাজটা মানুষ চারজনে করতে পারতো সেটা আমরা দুজনে করি, তাহলে পরিশ্রমটা বেশি হলো, টাকার দিকটা একটু ব্যালেন্স হলো। কিন্তু ওই যে বুদ্ধির সাথে আপনি কোনো কিছুই কম্পেয়ার করতে পারবেন না, ওইটা লাগবেই, ওইটা মাস্ট। বাকি দুইটা মানে পরিপূরক। হ্যাঁ, মানে কিছু ক্ষেত্রে মানে টাকা পয়সা দিয়েও বুদ্ধি হায়ার করা যায়। যেমন আপনি ব্রেনি একজন মানুষ হায়ার করলেন আপনার কোম্পানির জন্য। তো আমার কাছে ওই যে বললাম তিনটা পরিপূরক, আপনার তিনটাই লাগবে, কোনোটার ইম্পর্টেন্স কম না। এই তিনটার মধ্যে আপনি কোনোটা বাদ দিয়ে একদম টোটালি সরিয়ে রেখে আপনি বিজনেস করতে পারবেন না। কোনোটা বেশি কোনোটা কম। হ্যাঁ, আর রিপ্লেস করা যায়, যেমন আপনার টাকা নাই, আপনি শ্রম দিয়ে রিপ্লেস করলেন, আপনার শ্রম নেই, আপনি টাকা দিয়ে রিপ্লেস করলেন। কি আপনার এইটার জন্য যে ব্রেনটা দরকার, সেই ব্রেনই সেরকম ব্রেনটা কারো কাছে নাই, সেই বুদ্ধিটা কারো কাছে নাই, আপনি ওইরকম একজন ব্যক্তিকে হায়ার করলেন। তো তিনটা পরিপূরক, আপনি কোনোটাকেই বাদ দিয়ে কোনো চিন্তা করতে পারবেন না। খুব অসাধারণ অ্যান্সার। এইবার মানে সর্বশেষ একটা প্রশ্ন করব, সেটা খুব শর্ট করে জানতে চাইবো। এটা আপনার পার্সোনাল মানে কোশ্চেন হতে পারে, যে আপনি বর্তমানে একজন বিজনেসম্যান, সিডি বাইটসের মতো একটা প্রতিষ্ঠান আপনি লিড করছেন, ওন করছেন। আপনার কি ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে যে আপনি আপনার বিজনেসটাও চলবে, সাথে আপনি জবও করবেন, নাকি জাস্ট বিজনেসটাই আপনি মানে গ্রো করার চেষ্টা করবেন? আচ্ছা, প্রফেশনের কথা যেহেতু আসছে, পার্সোনাল কোশ্চেন, আমি মানে যেখান থেকে বললে মানে দর্শকের বুঝতে সুবিধা হবে, আপনি বুঝতে পারবেন একটু ভালোভাবে, আমি একটু শেয়ার করি। আসলে বিজনেসে আসার জন্য যে মেন্টালিটির দরকার প্রথম থেকেই, ওই মেন্টালিটি নিয়ে আসলে আমি বিজনেসটা শুরু করিনি। আমি পড়ালেখা করছি অ্যাজ এ নর্মাল স্টুডেন্ট, যেরকম পড়ালেখা শেষ করছি, পড়ালেখা শেষ করে মাস্টার্স করছি, মাস্টার্স করার পরে আমি চাকরিতে ঢুকছি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসাবে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আমার পড়ালেখাটা আমি শেষ করছি। তারপরে আমার প্রথম চাকরিটা ছিল একটা বড় অর্গানাইজেশনের সাথে, গ্রুপটার নাম ছিল হলো এসকিউ। ওইখানে এটা ভালুকাতে, ময়মনসিংহ জেলার একদম শুরুতে, গাজীপুর জেলার শেষ আর ময়মনসিংহ জেলার শুরু যেখানে, ওই জায়গাটাতে একদম। তো ওখানে আমি চাকরি করছি হলো 4 বছর, টানা 4 বছর চাকরি করছি। তখন আমি ভালুকা থেকে ঢাকাতে এসে যেও চাকরি করছি, কিছুদিন কোয়ার্টারে থেকেও চাকরি করছি এরকম। তারপরে ওখান থেকে আরেকটা প্রতিষ্ঠানে আমি সুইচ করলাম, ওখানে চাকরি করছি 3 বছর। চাকরি করতে করতে আমি 2017 সালের শুরু থেকেই ফ্রিল্যান্সিং করতাম। মানে আমার ছোট থেকেই ওই যে ডিজাইনের প্রতি একটা আকর্ষণ ছিল, মানে কোনো কিছু আঁকাআঁকি, তারপরে ডিজাইন সেন্স দেখতাম যে মানুষজন অ্যাপ্রিসিয়েট করতো, যে আমি কোনো কিছু করলাম, কি একটা ডিজাইন করলাম, কি এইভাবে করলে ভালো হয়, এইভাবে করলে ভালো হয়, সেটা অ্যাপ্রুভ হয়তো। সেটা চাকরির ক্ষেত্রেও দেখছি, মানে আমি প্রোডাকশনে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসাবে ঢুকছি, বাট একটা অফিসে তো অপারেশন শুধু একটা না, অনেকগুলো অপারেশন থাকে। তো যখনই কোনো
ডিজাইন জাতীয় জিনিস, কোনো একটা সাজানো কিছু একটা মানে অর্গানাইজেশন এস্টাবলিশ করার কিংবা একটা অর্গানাইজডভাবে কোনো একটা কিছু তৈরি করা, তো এইগুলোতে দেখতাম যে আমি করলে এইটা প্রাধান্য পাইতো, হ্যাঁ, বসদের অ্যাপ্রিসিয়েশন পাইতাম, তখন ভালো লাগতো। তারপরে ওই জায়গা থেকে ডিজাইনের একটা আর আমি একটা ল্যাব পাইছিলাম, একটা গ্যাপ ছিল আমার। গ্যাপটা বলতে আমি ধরেন একটা কোম্পানি থেকে একটা কোম্পানি যখন চাকরি সুইচ করা হয়, তখন কেউ ইমিডিয়েট করে, কেউ কিছুদিন ল্যাব নেই, একটু রেস্ট করে। তো আমি ওটা আনফর্চুনেট ল্যাব ছিল আমার, যে আমি ল্যাব দিতে চাই নাই, গ্যাপ দিতে চাই নাই। কিন্তু আমি ওই সময় আমাদের যে মানে যেখানে আমি জবে যাব, ওই ডিপার্টমেন্টের হেড দেশের বাইরে ছিল, তো যার কারণে আমার হোল্ড অবস্থায় ছিল। কনফার্ম জয়েন ডেটটা তখনও ফিক্সড হয় নাই। তো আমি ওই সময় একটা মানে 1 মাসের একটা ছুটি পাইলাম, যাই ছুটিটা পাইলাম, বাসায় আসি, তো ছুটিটা কীভাবে কাজে লাগাবো। তো ওই যে রেস্টুরেন্ট দেওয়ার যে ইয়েটা, ওইটা কিন্তু আমি বলছি 17 সালে, আর রেস্টুরেন্ট দেওয়ার যে 18 সালের যে রেস্টুরেন্ট মানে ফেব্রুয়ারি মাসে যে দেওয়া, এই প্রসেসিংটা আসলে তখন থেকেই শুরু হয়েছে। তখন ওই যে 1 মাস আমি গ্যাপ পেয়েছি, তখন থেকে শুরু হয়েছে। তো এর জন্য কিন্তু রেস্টুরেন্টের বিভিন্ন ডিজাইন করতে হয়, রেস্টুরেন্টের থেকে শুরু করে যা হাবিজাবি যা যা লাগে সব। তো আমি দেখলাম যে এটা কীভাবে করে, আমি একটু দেখি, কারণ আমার হালকা যেহেতু ধারণা আছে, ওইটাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনতে হবে। আমি হাতে করতে পারি সব কিছু, বাট মানে ডিজিটালি যে দাঁড় করানো, এটা করতে পারতাম না। তো তখন দেখলাম যে কয়েকটা সফটওয়্যার আছে, ইলাস্ট্রেটর, তারপরে ফটোশপ, এদের মতো। ইলাস্ট্রেটরটা ডিজাইনের জন্য বেশি কাজ করে, তো ওইটা কীভাবে করে শেখে আমি দেখে আমার কাছে মানে খুবই ভালো লাগলো যে এটা তো আমি পারি, মানে আমার পারার কথা। আর এইটা মনে হলো যে আমার কাছে মনে হলো যে আমি পারবো। তো ওই পুরো 1 মাস ধরে আমি ওই ইলাস্ট্রেটরের উপরে যা যা ডিজাইন করতে যা যা লাগে, আমি ওইখানে থেকে দেখছি, করতেছি। আর দিনের বেলা মার্কেটে ঘুরতাম, কারণ আমার রেস্টুরেন্টের জন্য কেনাকাটা করতে হতো, দেখতে হতো প্রোডাক্ট, যে কী কী প্রোডাক্ট আছে, ওই সময় থেকে মাথার মধ্যে আর কি ঘুরতেছে। তারপরে মানে গ্রাফিক ডিজাইনটা মোটামুটি একটা ধারণা নেওয়ার পরে তাহলে যে এটা শিখলাম যখন, তাহলে এটার কাজ কি, যেটা শিখে আমার কি কাজে লাগতে পারে। আমি তো খালি একটা স্কিল ডেভেলপ করলাম 1 মাস, মোটামুটি 1 মাস সময় লাগলো একটা স্কিল, ছোটোখাটো একটা স্কিল ডেভেলপ করতে। তো আমি কি খালি আমার রেস্টুরেন্টের কাজে লাগিয়ে এই স্কিলটা তো আর বন্ধ করে দেওয়া যায় না, এই স্কিলটা তো অন্য কাজে লাগতে পারে, অন্য কিছু হ্যাঁ লাগতে পারে। তো আমি তখন এটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে বিভিন্ন মার্কেট প্লেসে মানুষজন এরকম অ্যাকাউন্ট খোলে, যেখানে বাইরের থেকে কাজ আসে, বাইরের দেশ থেকে কাজ আসে। তো আমি তখন কিন্তু, আমি 17 সালে কথা বলছি, তখনও কিন্তু এত বেশি মানুষজন ছিল না যারা ফ্রিল্যান্সারের সাথে ফ্রিল্যান্সিং, এখন যেমন ফ্রিল্যান্সিং লেখে আপনি যে কোনো জায়গায় সার্চ করেন, যার কাছে জানতে চান সে আপনাকে একটা ন্যূনতম ধারণা দিতে পারবে যে এইটা এখানে হয়। কিন্তু ওই সময় মানুষের কাছ থেকে ধারণা পাওয়া তো দূরে থাক, ইভেন সোশ্যাল মিডিয়াতে ধারণা পাওয়া কঠিন। বাংলাদেশে আপনি ধারণা পাচ্ছেন কোথাকার, দেখা যাচ্ছে একটা বাইরের কান্ট্রি ধারণা পাচ্ছেন, ইন্ডিয়ার ধারণা পাচ্ছেন, কি পাকিস্তানের ধারণা পাচ্ছেন, যদি আরেকটু বড় জায়গায় যান, ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশের ধারণা, আপনি ফ্রিল্যান্সিং কীভাবে হয়, কীভাবে করতেছে, এটা ধারণা পাচ্ছেন। তো ওই জায়গা থেকে আমি দেখি ফাইবার নামের একটা মার্কেট প্লেস আছে, ওইখানে অ্যাকাউন্ট করছিলাম। তো অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টটার যে বাজে অবস্থা ছিল, এটা আসলে এখন মানে বললে মানুষজন বুঝতে পারবে না, মানে কোনো কিছু সাজানো ছিল না। কিন্তু তারপরেও মানে একদম মানে অলৌকিকভাবে বলা যায় যে 5 দিনের মাথায় আমার অর্ডার আসে, প্রথম অর্ডার আসে, এবং প্রথম অর্ডারটা হলো $40 আসে, একটা লোগো বানাইতে হবে। তো ওইটাও একটা রেস্টুরেন্টে ছিল, মজার ব্যাপার, ওইটাও একটা রেস্টুরেন্টে ছিল, কারণ $40 কাজ, আবার রেস্টুরেন্টের লোগো, সব দিকে মিলে রেস্টুরেন্টের লোগোটা কেন আসছে, কারণ আমি প্রথম তো ট্রাই করে শিখছিলাম রেস্টুরেন্টের লোগো, আমার সিটি বাইটসের লোগো আমার নিজে তৈরি করা ছিল, হ্যাঁ। তো নিজে যেতে করা ছিল, আমি ওইটাই পোর্টফোলিওতে দেওয়া ছিল, আমি এইটাই বানাইছি, একটাই বানানো আছে। তো ওই লোগোটা যেহেতু ট্যাগ দেওয়া আছে যে রেস্টুরেন্টের লোগো, তো হয়তো কেউ একজন রেস্টুরেন্টের লোগো খুঁজছিল, আর আমার হয়তো এই লোগোটা তার কাছে ভালো লাগছে, তারপরে কোনো কনভারসেশন ছাড়াই ডিরেক্ট অর্ডার করছিল। তো আমি তখনও বুঝতাম না যে কীভাবে অর্ডার অ্যাকসেপ্ট করার পরে কীভাবে ডেলিভারি করতে, আমি কিছু জানতাম না। তারপরে গুগল ঘাটাঘাটি করলাম, ইউটিউব ঘাটাঘাটি করলাম, করে দেখলাম যে না, এইভাবে ডেলিভারি করা যায়। তারপরে বানিয়ে দিলাম, বানিয়ে দেওয়ার পরে 2 একটা রিভিশনের পরে অ্যাপ্রুভ হলো। তো ওইটা হলো ফ্রিল্যান্সিংয়ের ফার্স্ট শুরু ছিল। এখন 24 সালে আমি টপ রেটেড মানে একটা সেলার। তো ওইখান থেকে আমার একটা মোটামুটি ভালো রেভিনিউ জেনারেট হয়। তো রেস্টুরেন্ট বিজনেসটা আর ওই ফ্রিল্যান্সিং জার্নিটা, এটা আমার একই সাথে একইভাবে শুরু হয়েছে। রেস্টুরেন্টের ইচ্ছা ছিল এরকম, আর রেস্টুরেন্টের ডিজাইন সম্পর্কে ধারণা নিতে গিয়ে আমার ধারণা আসছে হলো
ইলাস্ট্রেটরের উপরে ধারণা আসছে যে এটা দিয়ে কীভাবে ডিজাইন করে। তারপর ওইখান থেকে আমি স্কিলটা, যেহেতু আমি দেখতেছি আমি পারতেছি, এবং পারতেছি বলতে যারা নতুন ডিজাইনার তাদের থেকে ভালো হচ্ছে, ইভেন যারা ইন্টারমিডিয়েট ডিজাইনার যারা ওইখানে ডিজাইন দিয়ে রাখছে তাদের কাছাকাছি আমার ডিজাইনটা হচ্ছে, তখন আসলে আমি কনফিডেন্সটা পাই যে না আমি তো এটা পারবো হয়তো। তো তখন থেকে শুরু করছি। আর চাকরি ছাড়া বলতেছি, বা মানে এর আগে একবার বললাম যে চাকরি ছাড়ার একটা অন্য গল্প আছে। তো ওইটা 17 গেল, 18 গেল, 19, 20-এর শুরুতে এসে আমার ফাইবারে তখন অলমোস্ট আমার 150 মতো বাইরের সাথে কাজ করে ফেলছি। এই হলো 2 বছরের মধ্যে বিভিন্ন সময় মানে মাঝে মাঝে কাজ আসতো। তো ওই টাইমটাতে 2020-এর শুরুতে এত বেশি কাজ আসলো যে আমি চাকরি আর আমার ফ্রিল্যান্সিং যে পেশাটা, এইটা আমি একসাথে কন্টিনিউ করতে পারছিলাম না। যে কোনো একটাকে কুইট করতে হবে, কারণ সারাদিন চাকরি করে এসে সারা রাত কাজ করা পসিবল না। তো আমি আমার বসের সাথে শেয়ার করছিলাম ওই সময় যে বস এই ব্যাপার। তো ওনারা তো সাজেশন নিতে চেয়েছি যখন, তখন আমাকে চাকরিটাই প্রিফার করছে, কারণ আমার চাকরির অভিজ্ঞতা 7 বছরের, আমি 7 বছর চাকরি করছি। তো আমার কাছে কেন জানি মনে হলো যে ওই সময় করোনার জন্যে ফ্যাক্টরিও বন্ধ হয়ে গেল, কোম্পানি অফ। বড় কোম্পানিগুলো তাদের ওই সময় টানতে পারছে, কিন্তু কোম্পানিগুলো কিন্তু টানতে পারে নাই। তো আমাদের সমস্যাই নাই, যেহেতু স্কয়ার সবাই তো জানে, স্কয়ার টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, টেক্সটাইল যে ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টে আমি চাকরি করতাম। কাশপুরে আমার অফিস ছিল, নারায়ণগঞ্জ কাশপুর। ঢাকাতে বনশ্রীতে থেকে অফিস করতে পারতাম। তো ওইখান থেকে বসকে সব কিছু বলার পরে বস বুঝলো, বোঝার পরেও সাজেশন দিচ্ছে যে না তুমি চাকরি করো, ওইটা 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 বেশি দিন অনিশ্চিত হতে পারে, ওইটা বেশি দিন সার্ভাইভ করবে কিনা, করতে পারবা কিনা। তো আমি বললাম যে অত ভাবার আমার সময় নেই, কারণ আমি যদি আজকে ভাবার জন্য সময় নিই তাহলে আমার 18-20টা বায়ার তাদের কাজ পেন্ডিং হয়ে যাবে। এমনও দিন গেছে আমি মানে এমনও দিন না, ওইরকম আমার লাইফে একদিনে গেছে, মানে সর্বোচ্চ আমি 18টা কাজ একদিনে করে জমা দিয়েছি, মানে একা। মানে ডিজাইনের মতো একটা জিনিস, সেটা আপনার নলেজ, আপনার ব্রেইন সবকিছুই খাটতেছে। তো আইডিয়া জেনারেট করা সবকিছুর জন্য একটা সময় লাগে। তো আমি দেখা যাচ্ছে একটা কাজ করতে করতে ওই যে আইডিয়া জেনারেট করার কথা যেটা বললেন, আমি পরের বায়ারের যে ইয়েটা মানে ইনস্ট্রাকশনটা ওইটা দেখে রাখছি যে কি হতে পারে। তো আমি এটা কাজ করছি, যখন ডিজাইন দাঁড় হয়ে যায়, ওটা দাঁড় করানো হয়ে যায়, তখন কিন্তু আর ব্রেন লাগে না, তখন খালি পরিশ্রমটা দিতে হয়। আর তার আগের প্রসেসিংটা হলো কঠিন, যে আমি আইডিয়া জেনারেট করাটা। তো আমি একটা কাজ করতাম আর একটা আইডিয়া জেনারেট করতে হতো মনে মনে, যে আমি ও বলছে তো এটা করতে হবে। তো আমার বস যে আমাকে বলতেছে যে আপনি চিন্তা করে তারপর ডিসিশন নেন। তো যে চিন্তা করতে গেলেও যদি আমি 2 দিন টাইম নিই, 2 দিনে আমার অনেক কিছু লস হয়ে যাবে, মানে অনেকগুলো বায়ার আমার থেকে চলে যাবে। আর ওই পেন্ডিং কাজের আমি ধারণা দেওয়ার জন্য আমি কথাটা বললাম যে আমি কতগুলো কাজ একদিনে করে আমার জমা দিতে হয়েছে। তো ওই সময় আমি নিজে চিন্তা করে নিজের ডিসিশনটা নেব, এই সময়টাও আসলে আমার হাতে তখন ছিল না। তো আমি যদি আবার মার্কেট প্লেসগুলো এরকম যে আমি যদি কোনো বায়ারের কাজ টাইমলি জমা না দিতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমার মানে যে অ্যাকাউন্টের মাধ্যমে কাজ করছি অ্যাকাউন্টটা হলো ডাউন হয়ে যায়। তো ডাউন হয়ে গেলে নেগেটিভ রিভিউ আসতে, তারপর ডাউন হয়ে যাবে, অটোমেটিক ডাউন হয়ে যাবে। ডাউন হয়ে গেলে তখন ওইটা উপরে ওঠানো অনেক টাফ, এবং আবার নতুন বায়ারের সাথে কমিউনিকেট করাটাও টাফ ওই অ্যাকাউন্টের ক্ষেত্রে। তো যার কারণে আমি ওই সময় ইমিডিয়েট ডিসিশন নিলাম, নিয়ে আমার ওয়াইফের সাথে আলোচনা করে আমি ইমিডিয়েট ডিসিশন নিলাম যে আমি চাকরি আর কন্টিনিউ করতে পারছি না, আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না। এটা যদি আমি করি হয়তো আমার মনে হচ্ছে এটাতে আমার ভালো কিছু হতে পারে, কারণ আমি ততদিনে অনেকগুলো বাইরের সাথে কাজ করছি এবং আমার রিভিউ টপ রেটেড হতে হলে তো রিভিউ আউট অফ 5-এ 5 থাকতে হয়, 4.9 এগুলো না থাকলে হয় না। তো আমার রিভিউ ভালো, আমি বুঝতেছি যে আমি পারতেছি। তো তারপর দেখলাম এটা স্বাধীন পেশা, মানুষের আন্ডারে কাজ করতে হবে। আর যেহেতু আমার রেস্টুরেন্টটা ততদিনে আমি শুরু করতে পারছি, মানে কেবল তখন রেস্টুরেন্টও রানিং হয়ে গিয়েছে। ওই সময় আমি 20 সালের শুরুতে যখন লকডাউনের পরে আবার জয়েন করতে হবে, তখন আমি জয়েন করে ওই 20 সালের ফেব্রুয়ারি মাসে আমি হলো রিজাইন দিয়ে তারপরে বাসায় বসে বসে আমি আরও 6 মাস ধরে ফ্রিল্যান্সিংয়ে কাজই করলাম ঢাকাতে থেকে। তারও 6 মাস মানে ওই 18 সালের মানে 20 সালের শুরুতে আমি চাকরি ছাড়ছি, তারপরে মনে হয় 20-এর মাঝামাঝিতে বাড়িতে আসছি, মানে চূড়ান্তে চলে আসছি 20-এর মাঝামাঝিতে। মানে ইন ফিউচারে আমার বলতে পরিকল্পনা এই যে আমি যেটাতে গ্রো করছি, ফ্রিল্যান্সিং করছি, গ্রো করছি। তো এইটা
এক ধরনের চাকরি বলা যায়, কারণ মানুষের কাছ থেকে অর্ডার নিয়ে অর্ডার কমপ্লিট করে তাদেরকে সাবমিট করা এরকম। আর চাকরির ক্ষেত্রে হলো আপনার একটা দুইটা বস আপনাকে অর্ডার করতেছে, আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে হাজার হাজার বায়ার অর্ডার করতেছে, তো আপনি অর্ডারেই আপনি কাজ করতেছেন। তো এইটাও চাকরির মধ্যেই পড়ে, তো আমি চাচ্ছি এইটাকে একটু বিজনেসে কনভার্ট। আচ্ছা আচ্ছা। এজেন্সি তো আমার একটা ছোটোখাটো এজেন্সি অলরেডি শুরুও করছি, এখনও মার্কেটে কেবল নতুন বলা যায়। ওখানে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে গ্রাফিক্স ডিজাইন, সবগুলো আস্তে আস্তে ওইটার আন্ডারে, মানে ওই এজেন্সির আন্ডারে সার্ভিস দেওয়া হবে। তো এইটা অলমোস্ট দাঁড়ায় গেছে, মার্কেটে নতুন আর কি। ইনশাল্লাহ, বেস্ট অফ লাক ফর ইউর নেক্সট বিজনেস। আমাদের পডকাস্টটা শেষ করে ফেলতে হবে। ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে জানতে পারলাম সিডি বাইটসের পথ চলার গল্পটা, আরও জানতে পারলাম যে একটা বিজনেস রান করার জন্য কি কি আসলে মানে মাথায় রাখা উচিত, কোন কোন অভিজ্ঞতাগুলো কাজে লাগতে পারে। মানে আপনার যে অভিজ্ঞতাগুলো হয়েছে বিগত 4-5 বছরে, সেই অভিজ্ঞতার আলোকে আপনি এক্সপ্লেইন করলেন, যেটা আমার কাছে মনে হয় যে যারা নবীন উদ্যোক্তা আছে, যারা বিজনেস রান করতে চাচ্ছেন, তাদের জন্য এই এপিসোডটা, এই পডকাস্টটা অনেক অনেক হেল্পফুল হতে পারে। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য সহকারে পডকাস্টটা সেই শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখলেন। আশা করছি প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ওয়ার্ড আপনার কোনো না কোনোভাবে লাইফে ইফেক্ট ফেলতে পারে, সেই কামনাই করি। এবং আপনার আগামীতে যে কোনো উদ্যোগের সফলতা কামনা করি। কেমন লাগলো এই এপিসোডটি জানিয়ে দিন কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে আগামী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।